টি-20তে মধুর প্রতিশোধ বাংলাদেশের, হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ। ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ, বিবেচনায় গণঅভ্যুত্থানে হাসিনার পতন। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় 29 জনকে আসামি করে মামলা, গ্রেফতার 1। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এবার জানাবো ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিমি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। নিমি, বাজারে এই সপ্তাহে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আমি একটু শুরুতে বলে নিতে চাই যে আমি আজকে আমি কারওয়ান বাজারে নেই, আমি আছি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজারে। এবং এখানে সকালে এসে আমি যেটা দেখেছি যে এখানে পুরনো আলু, যেটা আমরা গত সপ্তাহেই কিন্তু আমরা দেখেছিলাম, গত সপ্তাহের যে ছুটির দিন ছিল তখন কিন্তু পুরনো আলুর দাম আমি রাজধানীর কারওয়ান বাজারে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম 70 টাকা ছিল, এবং নতুন আলু বিক্রি হচ্ছিল 70 থেকে 80 টাকায়, একই দামে। কিন্তু পরবর্তীতে আজকে যখন আমি এলাম, ঠিক 7 দিনের ব্যবধানে কিন্তু আমি এখানে দাম দেখছি 80 থেকে 120 টাকা দরে এখানে নতুন আলু বিক্রি হচ্ছে। এবং এখানে আমি বিভিন্ন যে ক্রেতারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, এবং ক্রেতারা বলছেন যে এই যে বর্তমানে শীতের মৌসুমি যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম, কেউ কেউ বলছেন যে না, বাজার ঠিকই রয়েছে, সবকিছুর দাম ঠিকঠাকই রয়েছে। তবে আবার অনেকেই ক্ষোভ ঝাড়ছেন, অনেকে বলছেন যে সবজির দাম কিছুটা বেশি হয়ে গেছে, অনেক বেশি। এটি বাজার মনিটরিং করলে হয়তো এটি আরেকটু ঠিক হয়ে আসবে। আরেকটু যদি অন্যান্য সবজিগুলোর দাম আমি জানিয়ে দেই, সেক্ষেত্রে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 30 টাকা পিসে, এবং লাউ বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি পিস। কাঁচামরিচ যেটা 60 থেকে 100 টাকা বিক্রি হচ্ছিল গত সপ্তাহে, সেটি বর্তমানে আজকে ছুটির দিনে বিক্রি হচ্ছে 120 টাকা দরে। একই সাথে সিম বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, বেগুন 60 থেকে 100 টাকা, গাজর 70 থেকে 80 টাকা, এবং অন্যান্য সবজিগুলোর মধ্যে টমেটো বিক্রি হচ্ছে 130 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল 100 থেকে 120 টাকা। সেক্ষেত্রে পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে। পেঁয়াজের দাম, যেটা দেশি পেঁয়াজ গত সপ্তাহে 90 টাকা দরে ছিল, তবে সেটি একটু বেড়ে এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ যেটি রয়েছে সেটিও 80 টাকা থাকলেও 80-90 এর মধ্যেই এই সপ্তাহেও একই দামে রয়েছে। এবং রসুন, আদা এগুলোও গত সপ্তাহের দামেই কিন্তু রয়েছে, তুলনামূলক কিছুটা কমেছে। আদা যেটা 200 টাকা ছিল সেটা 160 টাকা হয়েছে। রসুনও 240 টাকা ছিল গত সপ্তাহে, সেটা 220 টাকায় নেমে এসেছে। এখন আরেকটু যদি বলতে চাই যে সয়াবিন তেলের বিষয়টি, সেটি হচ্ছে যে সয়াবিন তেল কিন্তু আমরা গত সপ্তাহেও দেখেছিলাম যে 5 লিটার সয়াবিন তেল সেটি কত দামে বিক্রি হচ্ছে, বা লিটার প্রতি 175 টাকা যে বিক্রি হচ্ছিল, সেটি এখন পর্যন্ত এরকমই রয়েছে। তবে দোকানিরা বলছেন যে তেলের সরবরাহ এখন পর্যন্ত কম। এখন মুরগি নিয়ে একটু বলি। মুরগি হচ্ছে আজকে বাজারে এসে যেটি জানা গেছে যে দেশি মুরগি বিক্রি হচ্ছে 560 টাকা করে, ব্রয়লার মুরগি 190 টাকা, যেটি গত সপ্তাহেও 190 টাকাই ছিল, 90 টাকাই রয়েছে। তবে সোনালী মুরগির দাম, চাহিদা অনেক বেশি থাকার পরেও কিন্তু সোনালী মুরগি এখন সাপ্লাই কম রয়েছে, যার ফলে এটি 270 টাকায় বিক্রি হওয়ার পরেও এই সপ্তাহে আজকে হঠাৎই এটার দাম বেড়েছে 340 থেকে 350 টাকা। তো শ্রাবন্তী, আমি এই ছিল আমার কাছে আসলে আজকে ছুটির দিনের কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য যে বাজার দর রয়েছে সেগুলোর সর্বশেষ। আমি ফিরবো আপনার কাছে। ধন্যবাদ নিমি আপনাকে। দর্শক, সরাসরি ছিলাম মোহাম্মদপুর কাঁচা বাজারে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে উৎখাত করে দি ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ, আর সম্প্রতি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া হয়েছে এবছরের রানার আপ।
ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ নয়। ইকোনমিস্টের সেরা দেশ বেছে নেওয়া হয় গত এক বছরে কোন দেশটি সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে। বাংলাদেশ সহ এবারের চূড়ান্ত তালিকায় ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। তবে চুলচেরা বিশ্লেষণে শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিবেচনায় আসে ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টের আন্দোলন, যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হন টানা 15 বছর দেশ শাসন করা শেখ হাসিনা। বিরোধীদের দমন পীড়ন ছাড়াও যার আমলে বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ ও দুর্নীতি হয়। পরে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করছে। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা দিয়েছে হতাশা। দলগুলোর নেতারা বলছেন, সব ধরনের বিভ্রান্তি দূর করে দ্রুত নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সময়সীমার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরদিন এক সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হতে পারে। কিন্তু তাদের এই বক্তব্যে ধূম্রজালের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলে আসছি, আরও আগেও বলেছি যে আমাদের নির্বাচনের ব্যাপারে একটা সুদৃষ্ট রূপরেখা আমাদের সামনে, জাতির সামনে দেওয়া দরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেভাবে বলেছেন, এটা আমার মনে হয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই এই বিতর্কটা দূর করে দেওয়া দরকার। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছেন সেখানে কিন্তু সেইভাবেও এটা বলেননি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রসঙ্গক্রমে উনি এটা বলেছেন, ওইটাকে আমরা সিরিয়াসলি দিতে পারি। আমি উপদেষ্টা বা তার প্রেস সচিবের বক্তব্য অত সিরিয়াসলি দিচ্ছি না। রাজনীতিবিদরা বলছেন, পতিত সরকারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদেরকে অপসারণ না করা পর্যন্ত সরকার তার কোনো টার্গেটেই পৌঁছাতে পারবেন না। একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ভালো মানের নির্বাচন করবার জন্য এই ন্যূনতম সংস্কারটুকু করা দরকার। ওইটাই আপনার টার্মস অফ রেফারেন্স, এটা করতেই হবে। যদি মানে কদ্দূর করতে পেরেছেন, তাহলে আমি যেটা আশা করি তার কাছাকাছি যাইনি। এটা শেখ হাসিনা তার দোসররা কিছু অংশ নিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া আবর্জনাগুলো তো আপনি পরিষ্কার করতে পারলেন না, এখনও করতে পারেননি। যত দ্রুত সম্ভব এদেরকে ছাঁটাই করে দেন। সংস্কারের নামে নির্বাচনের জন্য খুব বেশি সময় নেওয়াটাও ষড়যন্ত্রকারীদের জন্য সুযোগ বয়ে আনতে পারে বলে মন্তব্য করেন তারা। দোমান রয়েছে এটা নির্বাচন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। টঙ্গীর ইস্তেমার ময়দানে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মাওলানা সাদপন্থী 29 জনের নামসহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। গতরাতে জুবাইরপন্থী সুরাই নিজামের সাথী SM আলম হোসেন বাদী হয়ে এই মামলা করেন। এতে উল্লেখ করা হয়, আসামিরা মাওলানা সাদ কান্দলভির অনুসারী। পুলিশ জানায়, এ ঘটনায় মুয়াজ বিন নূর নামে একজন সাদ অনুসারীকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ইস্তেমা মাঠের দখল নিয়ে মাওলানা জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হন, আহত হন শতাধিক। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। কক্সবাজার সৈকতে জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসেলিং। রোমাঞ্চকর বিনোদনে পর্যটকরা খুশি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। বিশ্বের অন্যতম দীর্ঘ কক্সবাজারের সমুদ্র সৈকতে জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসেলিং। বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যাও। সাগরে ভ্রমণে এসে রোমাঞ্চকর বিনোদনের স্বাদ নিতে পেরে খুশি পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপরে অন্তহীন নীলাকাশ, নিচে একদিকে পাহাড়, অন্যদিকে উত্তাল সমুদ্র। পাখির মতো ডানা মেলে রোমাঞ্চকর এ দৃশ্য দেখতে কার না মন চায়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের মেরিন ড্রাইভের দক্ষিণ পাশের সৈকতে বেশ কয়েক বছর ধরে প্যারাসেলিংয়ে এমন আনন্দ উপভোগ করতে পারছেন পর্যটকরা। প্যারাশুটে বাঁধা মানুষটি ঘড়ির মতো উড়তে থাকে, আর একটি স্পিডবোট তাকে টেনে নিয়ে যাবে সমুদ্রে। এর জন্য খরচ হয় 2500 টাকা।
চাহিদা বাড়ায় গড়ে উঠেছে 6টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল 10টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যারাসেলিংয়ে সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। একবার যে করবে সেই বুঝতে পারবে, না করলে ওইটার অনুভূতি কেমনে ফিল করবো। কিন্তু ওইখানে যে সূর্যের কাছে দেন পানিতে পা ডুবানোর এক্সপিরিয়েন্স পুরাই আলাদা। চারিপাশে পাহাড় আছে, সাগর আছে, নীল পানি, ফিলিংসটাই অন্যরকম লাগছে। আর ভয়ের কোনো ইয়ে নেই। ভয় তো তেমন লাগে না, বাট একটু নার্ভাসনেস তো কাজ করেই আর কি। তো সব মিলে সুন্দর। ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্যারাসেলিংয়ের যেই বিনোদনটা আছে সর্বক্ষণিক আমরা 100% চেষ্টা করি যে নিরাপদ দেওয়ার চেষ্টা করে চালিয়ে আমরা তাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছি। এই ফান্ডটা হচ্ছে যায় কি সম্পূর্ণ রিস্ক, কিন্তু তবু আমরা করতেছি, করেই ঠিকই, কিন্তু এবং সেফটি এবং সিকিউরিটি মেনটেন করতে হবে। পর্যটন কর্তৃপক্ষ বলছে প্যারাসেলিং প্রতিষ্ঠানে কর্মরতদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আবহাওয়া যদি অনুকূল থাকে তখনই কেবল প্যারাসেলিং করা যাবে এবং সকাল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত অর্থাৎ অন্ধকার হওয়ার আগেই প্যারাসেলিং কার্যক্রমটা বন্ধ করে দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা মনিটরিং করে যাচ্ছি। দক্ষ জনবল না হলে প্যারাসেলিং খুবই ঝুঁকিপূর্ণ বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টি-20তে মধুর প্রতিশোধ বাংলাদেশের, হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ। ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ, বিবেচনায় গণঅভ্যুত্থানে হাসিনার পতন। ইস্তেমার মাঠে সংঘর্ষের ঘটনায় 29 জনকে আসামি করে মামলা, গ্রেফতার 1। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।